সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের রসায়ন বিদ্যা ক্লাসে আমরা আজকে আলোচনা করব পদার্থের অবস্থা পার্ট 1। আমরা জানি পদার্থের অবস্থা যদি আমরা আলোচনা করি, প্রথমেই আমরা যা দেখতে পাচ্ছি যে পদার্থ এবং অবস্থান দুটো শব্দ নিয়ে গঠিত। তাহলে পদার্থ কাকে বলে? আমরা গত ক্লাসে বলেছি যার ভর আছে, আয়তন আছে, বল প্রয়োগ করলে বাধা প্রদান করে তাকে বলা হয় পদার্থ। আর অবস্থা মানে স্টেট, বা আমরা বলতে পারি কন্ডিশন। তাহলে আসলে অবস্থাটা হচ্ছে কি রূপে সে আছে। তাহলে পদার্থের অবস্থা অধ্যায়ে আমাদের আলোচনা করতে হলে প্রথমেই বলতে হয় পদার্থ আমাদের চারিদিকে, অর্থাৎ আমাদের এই প্রাকৃতিক জগতের চারিদিকে যা কিছু আছে সব পদার্থ, সেই পদার্থগুলোর তিনটা অবস্থায় আমরা দেখতে পাই বা অবস্থান করতে পারে। সেই অবস্থা তিনটা কী কী? আমরা বলতে পারি কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয়। এখন দেখো যে কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থের অবস্থা থাকতে পারে, তার বাইরে পদার্থ থাকবে না। তাহলে এই তিনটা অবস্থায় যদি থাকে তাহলে আমরা বলি এই তিনটা অবস্থা কেন হয়, কী জন্য হয়? তাহলে আমরা বলতে পারি এই অবস্থা ভেদের কারণই হচ্ছে তার মূলত তাপ এবং চাপ। তাহলে তাপ এবং চাপ এই তিনটা অবস্থার জন্য দায়ী। তুমি যদি দেখো, তুমি আজকে বাড়িতে গিয়ে তোমার মা রান্না করে, সেখানে যদি দেখো লবণ আছে, সেই আমাদের খাবার লবণ, সেই খাবার লবণটা যদি আমরা কী করি, হাতে নেই, সেটা কী আছে? কঠিন অবস্থা। তুমি ওই খাবার লবণটা নিয়ে কড়াইয়ের ভিতর রেখে দিলে, তাপ দিলে দেখবে যে এটা গলে যাবে, অর্থাৎ সে তরলে রূপান্তর হবে। তারপরে আরও তাপ দিলে সে একসময় গ্যাসীয় পদার্থে রূপান্তর হবে। তাহলে আমরা এই বিষয়টা বাড়িতে দেখতে পাই। আবার যদি আমরা আরও লক্ষ্য করি যে এই যে আমি আজকে তোমাদের দেখানোর জন্য এই জায়গায় বরফ রেখেছিলাম, তাহলে বরফটা কি হলো? পানিতে রূপান্তর হয়েছে। এই পানিকে যদি আমি তাপ দেই তাহলে এই পানি আবার বাষ্পে রূপান্তর হবে। তাহলে বরফও এইভাবে তিনটা অবস্থায় থাকতে পারে, লবণও তিনটা অবস্থায় থাকতে পারে। আমাদের এই তিনটা অবস্থায় তাদের চাপ এবং তাপের ভিন্নতার কারণে থাকতে পারে। এখন দেখো যে এই কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের অবস্থায় আমরা কি করতে পারি? আমাদের এই যে বায়ুমণ্ডলের চাপ আছে, আমরা বলি 1 অ্যাটমসফিয়ার নর্মাল চাপ, এবং তাপটাকে বলি 25 ডিগ্রি সেলসিয়াস। এই চাপে যদি আমরা কি করি, এই চাপে রেখে দিয়ে যদি আমরা এই কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করি, সে একসময় তরল হবে, তারপর সে তরল থেকে আবার বায়বীয় পদার্থ হবে। এখন এই যে আমাদের পরিবর্তন ঘটছে, তাহলে মূল কারণটা হচ্ছে তাপ এবং চাপ। তাহলে আমরা দেখি যে তাপ এবং চাপের আরেকটা ভাষা আছে, সেটাকে আমরা বলতে পারি যে দেখো আমরা বলি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট হচ্ছে গলনাঙ্ক। তাহলে গলনাঙ্কটা কি হলো? যে গলনাঙ্ক কঠিন পদার্থের অবস্থা থেকে যদি তরল অবস্থায় রূপান্তর হতে যে তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলি তার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। আবার তরল অবস্থা থেকে যদি বায়বীয় অবস্থায় প্রাপ্ত হয় তাহলে তার এই অবস্থা পরিবর্তন হলো যে তাপে, সেই তাপটাকে আমরা বলি তার স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট। তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে কি দাঁড়ালো? আমরা বলতে পারি যে তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার বায়ুর চাপে যে তাপমাত্রায় একটি পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর হয়, সেই তাপমাত্রাটাকে তার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। আর যে তাপমাত্রা তরল থেকে বা গ্যাসীয় পদার্থ হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট। তাহলে এই অবস্থায় আমরা ব্যাখ্যা করতে পারি। ক্লিয়ার হলো সবার কাছে? আমি যদি বলি পদার্থের তিনটা অবস্থায় আরেকটা আমরা তাত্ত্বিকভাবে আরেকটা ভাবে বোঝাতে পারি, সেটা হলো কঠিন পদার্থ আমরা বলতে পারি এটা তরল, এটা গ্যাসীয়। এখন যদি আমরা বলি যে এই তিনটা অবস্থার ভিতরে, এর ভিতরে কি আছে? সেই যে বিজ্ঞানী ডাল্টন বলেছিলেন যে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, ডেমোক্রিটাস বলেছিলেন। তাহলে দেখো ডেমোক্রিটাসের মতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা এই যে গঠিত।
তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা যদি গঠিত হয় তাহলে আমরা এই কঠিন পদার্থের ভিতরে কণা আছে, তরলের ভিতরে কণা আছে, আর গ্যাসীয় অবস্থায় কণা আছে। তাহলে এগুলো হচ্ছে অ্যাটম। তাহলে এই অ্যাটমগুলো দেখো যে কঠিন পদার্থের কণাগুলো, সবগুলো কণা কি করে, সবগুলো কণা ধর্মই হচ্ছে তারা সবসময় গতিশীল। কণাগুলো হলো গতিশীল। তাহলে এই কণাগুলো যদি গতিশীল হয়, তুমি যদি লক্ষ্য করো যখন সূর্যের আলো আসে প্রথম সকালের দিকে, তুমি যদি ভালো করে লক্ষ্য করো যে আমাদের এই গ্যাসীয় পদার্থের কণাগুলো অর্থাৎ আমাদের ধূলি বালি কণাগুলো ঘুরে বেড়াচ্ছে, তাহলে এই কণাগুলো কখনো স্থির না। এই কণাগুলো সবসময় বিক্ষিপ্ত আকারে চলাফেরা করে। যখনই এই কণাগুলো চলাফেরা করে তখন এই কণাগুলো গতিশীল, এরা গতিশীল। তাহলে এই গতিশীলকে আমরা বলতে পারি এই গতিতত্ত্ব। তাহলে গতিতত্ত্ব আমরা যদি বলি, কঠিন পদার্থের কণাগুলোর কি হয়, তাদের গতিগুলো কম, এবং এইটাকে আমরা বলি আন্তঃআণবিক আকর্ষণও থাকে সেই কণাগুলোর ভিতর। তার ভিতর দুটি নেচার কাজ করে, একটা হলো গতিশীলতা আর একটা হলো আন্তঃআণবিক আকর্ষণ। তাহলে কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা বেশি, যার কারণে কণাগুলোর গতিশক্তি কম, আর এর ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা কম, যার কারণে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কম, যার কারণে গতিশীলতা একটু বেশি, আর এর ভিতরে আন্তঃআণবিক শক্তি আকর্ষণ শক্তিটা নাই, যার কারণে গতিশীলতা আরও বেশি। তাহলে আমরা বলতে পারি যে গতিতত্ত্ব, অর্থাৎ আমরা যদি বলি যে কণাগুলোর গতির উপরেও নির্ভর করে তাদের অবস্থা, অর্থাৎ তারা কোন অবস্থায় থাকবে, তার গতিশীলতা, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, এগুলোর উপরও ডিপেন্ড করে সে কোন অবস্থাতেই অবস্থান করবে। তাহলে দেখো যে আমরা যদি বলি একটা গ্রাফের মাধ্যমে যদি আমরা বোঝানোর চেষ্টা করি যে এই জায়গাতে আমরা একটা বরফ নিলাম, প্রথমে একটা বরফ নিলাম, তাহলে এইদিকে হলো তাপমাত্রা সেলসিয়াসে, আর এটা হলো সময়। এখন এই তাপমাত্রায় -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা রাখলাম, এবং এইভাবে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস দেখিয়েছি। এখন এই -10 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বাড়াতে, তারপরে বাড়াতে বাড়াতে 0-তে আসলে তখন এই বরফটা কি হলো, গলতে শুরু করলো, এবং এই বরফটা গলার পরে পানি হলো। পানি হওয়ার পরে এই পানিটা আবার তাপমাত্রা আমরা বৃদ্ধি করতে থাকলাম, করতে 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 একটা তাপমাত্রা গিয়ে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গিয়ে এটা বাষ্প রূপান্তর হলো। বাষ্প রূপান্তর হওয়া শুরু করলো এবং বাষ্প রূপান্তর হয়ে গেল। তাহলে দেখো তাপমাত্রার উপর নির্ভর করছে একটা পদার্থের অবস্থা। তাহলে এই পদার্থটা তাপমাত্রার সাথে সাথে এদের গ্রাফটা কীভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে পানির গলনাঙ্ক হচ্ছে, অর্থাৎ বরফের গলনাঙ্ক হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস, এবং এই যে অবস্থা অর্থাৎ 0 এই জায়গা থেকে, অর্থাৎ ও এ এটা হচ্ছে তার সলিড অবস্থা, আর বি সি এটা হলো পানি তরল অবস্থা, এটা হলো ডি ই, তাহলে এটা হলো গ্যাসীয় অবস্থা। তাহলে দেখো এই অবস্থাটা, এইটা আমরা গ্রাফ দ্বারা এটা মিন করছি। তাহলে এইটা হচ্ছে গলনাঙ্ক, এটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। তাহলে এইভাবে আমরা পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ আমরা সেই গবেষণার মাধ্যমে আমরা সব কিছুই এটা প্র্যাকটিক্যাল করিয়ে আমরা এই জিনিসগুলো নির্ণয় করতে পারি, এবং আমাদের এই বিজ্ঞানগুলো আমরা জ্ঞান আহরণ করতে পারি। তাহলে এখন দেখো যে আমরা যদি বলি যে এইভাবে আমাদের পদার্থের অবস্থাগুলো নির্ভর করছে, এবং আমরা আরও কিছু পদার্থ আছে, যেমন আমরা বলি যে পাতন একটা শব্দ আছে, সেই পাতন কাকে বলে? পাতন হলো আমাদের বাষ্পীভবন এবং ঘনীভবন, তাহলে এই দুইটা যোগফল হলো পাতন। তাহলে আমরা বাষ্পীভবন কাকে বলে? যে তাপমাত্রা আমরা বাষ্প রূপান্তর করলাম, ঘনীভবন মানে ওইটাকে আবার ঠান্ডা করে আমরা সেটাকে সংগ্রহ করলাম, সেটাকে বলে ঘনীভবন। তাহলে এই দুটার যোগফল হলো পাতন। আর কিছু কিছু পদার্থ আছে, আমরা যদি বলি নিশাদল, কর্পূর, ন্যাপথল, আয়োডিন, তাহলে এই পদার্থগুলো কি করে? এই পদার্থগুলো আমরা তাপ দিলে তারা কি করে? সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যায়, তারপর ওটাকে ঠান্ডা করলে আবার কঠিন অবস্থায় রূপান্তর হয়, অর্থাৎ মাঝখানে এই তরল অবস্থাটা হয় না।
এই সমস্ত পদার্থগুলো এই এই যে পদার্থগুলোকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। আর এই পদার্থগুলিকে বলা হয় উদ্বায়ী পদার্থ। তাহলে যে সমস্ত পদার্থ কঠিন অবস্থার থেকে সরাসরি তাপমাত্রার ফলে গ্যাস অবস্থায় রূপান্তর হয় এবং গ্যাসীয় অবস্থার থেকে তাপমাত্রা এটা ঘনীভবন করলে কঠিন অবস্থার পাওয়া যায়, সেই পদার্থগুলোর এই অবস্থা যদি হয় সেই পদার্থকে ঊর্ধ্বপাতিত পদার্থ এবং সেই মানে আমরা সেই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন এবং আমরা যদি বলি এই পদার্থগুলিকে নাম হলো উদ্বায়ী পদার্থ। আমরা বাসাতে ন্যাপথল ব্যবহার করি, আমরা অনেকেই ন্যাপথল ব্যবহার করি, কর্পূর ব্যবহার করি, তাও দেখা যায় যে এই তুমি রেখে দাও বাসায়, তুমি একদিন বা 2 দিন পরে গিয়ে দেখবে যে ওই কর্পূর বা ন্যাপথল নাই, তাহলে কোথায় গেল? সে তো তরলও হয় না, সে সরাসরি বাষ্পে রূপান্তর হয়ে চলে গেল। এগুলো আমরা ব্যবহারিকভাবে বা বাস্তবভাবে এগুলা দেখতে পারি বা এগুলা দেখে আমরা এই বিষয়গুলো আর ক্লিয়ার হতে পারি। আমরা আজকে পদার্থের বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করলাম এবং এই জায়গাতে আমার মনে হয় তোমরা এই বিষয়গুলো ভালো বুঝতে পেরেছ। সবাইকে আজকের এই আলোচনায় ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করব।